নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমডিএস এবং বিডিএস এ ভর্তি প্রক্রিয়া, নোটিশ জারি করল স্বাস্থ্য ভবন। সাময়িক অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শহরে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি, নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, সারা বছরই সতর্কতা এবং তৎপরতা চালু থাকে। উত্তরপাড়া থানা এলাকায় একের পর এক চুরি, প্রথমে সাঁতারু বুলা চৌধুরী, তারপর এক নাট্যশিল্পী। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন উত্তরপাড়ায়। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। প্রবল বৃষ্টির জেরে হরপাবান এবং ভূমিধসে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 657 জনের। চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল রাজপথ। নিয়োগ চেয়ে পথে নামলেন 2022 টেট উত্তীর্ণরা, যা ঘিরে উত্তাল বিধাননগর। কার্যত অবরুদ্ধ করুণাময় মোড়। চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল রাজপথ। নিয়োগ চেয়ে পথে নামলেন 2022 টেট উত্তীর্ণরা, যা ঘিরে উত্তাল বিধাননগর। কার্যত অবরুদ্ধ করুণাময় মোড়। দ্রুত নিয়োগ চেয়ে মঙ্গলবার পর্ষদ অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো করুণাময়ীতে চাকরি প্রার্থীরা জমায়েত শুরু করেন, আর তা শুরু হতেই পুলিশের তরফে শুরু হয় ব্যাপক ধরপাকড়, যা ঘিরে একেবারেই রণক্ষেত্রের আকার নেয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের, যদিও চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ করতে হবে, সেই দাবিতে এদিন কলকাতা চলোর ডাক দেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রথমে করুণাময়ী মোড়ে জমায়েত করার কথা ছিল তাদের, সেখান থেকে পর্ষদ অফিস যেতেন বিক্ষোভকারীরা। অন্যদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে করুণাময়ী এলাকায় মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। সেই মতো জমায়েত শুরু হতেই পুলিশের তরফে ব্যাপক ধরপাকড় শুরু হয়। এমনকি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আন্দোলনকারীরা বেরোতেই একে একে সবাইকে আটক করা হয়। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা, যদিও কেউ কেউ পুলিশের নজর এড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করা হয় পুলিশের তরফ থেকে, যা নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণভাবেই মিছিল শুরু করার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশ জোর করে আটক করে। তাদের আরও দাবি, গত 3 বছর ধরে নিয়োগের পথ চেয়ে বসে আছি, এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন পর্ষদ। আন্দোলনকারীদের হুমকি, মঙ্গলবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, না হলে বৃহৎ আন্দোলনের পথে তারা হাঁটবে। অন্যদিকে এখনো প্রকাশিত হয়নি জয়েন্টের ফল, তার প্রতিবাদে এদিন বিকাশ ভবনে অভিযানের ডাক দেওয়া হয়। বাম ছাত্র সংগঠনের এই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাই নিউজ নেটওয়ার্ক। সারদা কাণ্ডের 3টি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত এবং দেবযানী। 10 থেকে 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল সুদীপ্ত এবং দেবযানীর নামে, কিন্তু সেই অভিযোগ প্রমাণই হল না আদালতে। সারদা কাণ্ডে 3টি মামলায় বেকসুর খালাস হলেন অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। 2013 সালে হেয়ার স্ট্রিট থানায় 3টি এফআইআর রুজু হয়েছিল তাদের নামে। 3টি মামলা মিলিয়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার ওই 3 মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাংশাল আদালত। যদিও তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনও বিচারাধীন রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে 200টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির মামলাও রয়েছে। ফলে 3টি মামলায় বেকসুর খালাস হলেও জেল মুক্তি হচ্ছে না অভিযুক্তদের। দেবযানীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শুভজিৎ বল এবং অভিজিৎ বল। আইনজীবী শুভজিতের দাবি, এই 3 মামলার সাক্ষী হিসেবে 50 জনের নাম থাকলেও 15 জনের কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। যারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন তারাও প্রতারণা এবং বিশ্বাসভঙ্গর প্রমাণ করতে পারেননি বলেই দাবি আইনজীবীর। সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে হেয়ার স্ট্রিট থানার ওই 3 মামলায় বেকসুর খালাস করে দিয়েছে বলে জানান দেবযানীর আইনজীবী। এই 3টি মামলায় সারদা কর্তা এবং দেবযানীর বিরুদ্ধে প্রথম মামলা বলে জানান শুভজিৎ। উল্লেখ্য, 2013 সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরে দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত। ওই বছরই কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় তাদের। তখন থেকে দুজনই জেলে রয়েছেন। 2023 সালে অবশ্য কয়েক ঘন্টার প্যারোলে ছাড়া পেয়েছিলেন দেবযানী। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রতারিতরা অভিযোগ জানান সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। পরে তদন্তভার হাতে নিয়ে সিবিআইও মামলা রুজু করে। পাশাপাশি ইডি এবং সেবিও সুদীপ্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমডিএস এবং বিডিএসএ ভর্তি প্রক্রিয়া। নোটিশ জারি করে একথা জানিয়েছে স্বাস্থ্য ভবন। ফলে সাময়িক অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। রাজ্যে এমবিবিএস এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির ফলে এমবিবিএস এ প্রথম বর্ষের কাউন্সেলিং প্রক্রিয়া আটকে গেল এবং ডেন্টালের ভর্তি প্রক্রিয়াও আপাতত স্থগিত। স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করা তথ্যই দেওয়া হয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি। একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি। ফলত বাড়ছে উদ্বেগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, রাজ্যে মেডিকেলে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার একটি জরুরি বিজ্ঞপ্তি করে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল ডেন্টাল কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার মেডিকেল প্রার্থী ও তাদের অভিভাবকেরা দিশাহারা হয়ে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে সুকান্তর প্রশ্ন, রাজনীতির জন্য এক নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করতে কি কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হলো? সংরক্ষণের নামে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে কি এই পদক্ষেপ? তার কটাক্ষ, এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং জয়েন্টে ফল না প্রকাশ করার ইস্যুতেই রাজ্যকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন মুখ্যমন্ত্রী। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে তত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, ব্যবসা ফুলে ফেপে উঠবে। তার দাবি, এইভাবে 1000 কোটি টাকার ব্যবসা করার সুযোগ দিচ্ছে তৃণমূল সরকার। বিজেপি বিধায়কের কথায়, জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টি মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তালিকায় ঢোকাতে চায়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াতেও যাতে এরা বঞ্চিত না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। ফলত সকল পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলির পথে। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ প্রতীক্ষার অবসান। নতুন মেট্রো রুটের ভাড়ার তালিকা নিয়ে কৌতূহল ছিল যাত্রীদের মধ্যে। এবার সেই তালিকার ন্যূনতম ভাড়া প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ, যেখানে সর্বনিম্ন ভাড়া রয়েছে 5 টাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হতে চলেছে কলকাতার 3টি নতুন মেট্রো পরিষেবা। যাত্রীদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল ছিল ভাড়ার তালিকা নিয়ে। এবার সেই তালিকা প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ, যেখানে সর্বনিম্ন ভাড়া রয়েছে 5 টাকা। 3টি নতুন মেট্রো রুটের মধ্যে রয়েছে রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন মেট্রো রুট, গ্রিন লাইনের সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা এবং নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রেল কর্তৃপক্ষ। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী ন্যূনতম ভাড়া রাখা হচ্ছে মাত্র 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 70 টাকা। উদাহরণস্বরূপ, বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে 5 টাকা আর নোয়াপাড়া যেতে দিতে হবে 20 টাকা। একইভাবে বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড যেতে খরচ হবে 40 টাকা। কবি সুভাষ পর্যন্ত পৌঁছাতে ভাড়া 45 টাকা এবং রুবি মোড় যেতে গুনতে হবে 65 টাকা। বিমানবন্দর থেকে হাওড়া যেতে যাত্রীদের দিতে হবে 50 টাকা আর বিমানবন্দর থেকে সেক্টর 5 বা করুণাময়ী পর্যন্ত যাত্রার জন্য সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, বিমানবন্দর মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন। সম্পূর্ণ নতুন সাজে সেজে উঠেছে এটি। ভূগর্ভস্থ নির্মাণে তৈরি এই স্টেশনকে ইতিমধ্যে এশিয়ার অন্যতম বড় মেট্রো স্টেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত 20 মিনিট অন্তর মেট্রো চলবে। শিয়ালদহ ও এসপ্ল্যানেড রুটে 8 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। এছাড়া 3টি মেট্রো রুটে উদ্বোধন একই দিনে হলেও কেবল হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এর পরিষেবা চালু হবে শুক্রবার। নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো শুরু হবে আগামী সোমবার থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। গত আগস্ট মাসে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে অবশেষে দেশে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু।
সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী তার ও শুভাংশুর ছবি পোস্ট করে লিখেছেন, শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হয়েছে তার। গত আগস্টে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে অবশেষে দেশে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু। সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী তার ও শুভাংশুর ছবি পোস্ট করে লিখেছেন, শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হয়েছে তার। আমরা মহাকাশে তার অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারতের কৃতিত্বের জন্য গর্বিত। রবিবার সকালে রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রমন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা। গত এক বছরে লখনৌয়ের ছেলে শুভাংশু নাসা, এক্সম এবং স্পেস এক্সের বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এক্সম 4 মিশনের অংশ হিসেবে তার এই মহাকাশ যাত্রা শুধু তার ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয়, ভারতের সাফল্য এমনই মনে করছেন তিনি। মহাকাশ মিশনের সঙ্গে সামিল ছিলেন কমান্ডার পেগি ভিটসন। তার প্রসঙ্গে শুভাংশু বলেন, বিদায় জানানো কখনোই সহজ নয়, কিন্তু জীবন মানে এগিয়ে চলা। যেমন আমার কমান্ডার পেগি ভিটসন বলেন, স্পেস ফ্লাইটে পরিবর্তন একমাত্র অবিচল জিনিস। আমি মনে করি এটা জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বলে রাখা ভালো, এবার তিনি অংশ নেবেন গগনযান মিশনেও। मैंने जो आपको होमवर्क कहा था तो उसका क्या प्रोग्रेस हुआ है? बहुत अच्छा प्रोग्रेस हुआ है सर, और लोग काफी हंसे थे मेरे साथ। उस मीटिंग के बाद उन्होंने मुझे चढ़ाया भी था कि आपके प्रधानमंत्री ने आपको होमवर्क दिया है। दिया तो है, और बहुत जरूरी है सर। हमें इस बात का आभास था, मैं गया ही इसलिए था। मिशन तो एक सक्सेसफुल हुआ है सर, हम लोग वापस आ गए हैं, लेकिन ये मिशन अंत नहीं है, मिशन तो शुरुआत है। तो मैंने उसी दिन भी कहा, आपने उस दिन बोला था सर, हमारा पहला कदम है, पहला कदम है सर। तो इस पहले कदम का मेन जो उद्देश्य था वो यही था कि हम कितना कुछ इससे सीख के हम वापस ला सकते हैं सर। लेकिन सबसे बड़ा काम होगा हमारे सामने, एक बहुत बड़ा एस्ट्रोनॉट का पूल होना चाहिए हमारे पास सर। 26শে জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। এক্সাম 4 অভিযানে অংশ হিসেবে অন্য 3 মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর বেশ কিছুদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করছেন তিনি। এরপর ফিরে আসেন পৃথিবীতে। একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নামে তার ক্যাপসুল। এর প্রায় 50 মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হয়। এরপর তাদের নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যার পরে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি মেলে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? শুরু হয়েছে সেই চর্চাও। প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনো সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে আমেরিকা তৈরি। হোয়াইট হাউসের বৈঠকে সেই বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? সেই চর্চাও শুরু হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি থামবে? আমেরিকার হোয়াইট হাউসে হাই প্রোফাইল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত 10:30টার পর ওই বৈঠক শুরু হয় বলেই খবর। ইউক্রেনের পাশে আমেরিকা আছে, সেই কথা ট্রাম্প বৈঠকের শুরুতেই ইউক্রেন প্রেসিডেন্টকে জানিয়েছেন। এর আগে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে সুখবর ছিল না ইউক্রেন প্রেসিডেন্টের। গত ফেব্রুয়ারি মাসের ওই বৈঠক থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন ট্রাম্প। তাই নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর চর্চাও চলেছিল। ফলে এদিনের দুই দেশের প্রেসিডেন্টদের বৈঠক ঘিরে নজর রাজনীতির কারবারিদের। এদিন বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট একটি কালো রঙের স্যুট পরেছিলেন। সেই স্যুটের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। দুজনের মধ্যে করমর্দন হয়। শুধু তাই নয়, ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই স্যুটে জেলেনস্কিকে চমৎকার দেখতে লাগছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করতে এই বৈঠকের মাধ্যমে তিনি কূটনৈতিক উপায় খুঁজে বের করতে প্রস্তুত। এই কথা বৈঠক শুরুর আগে বলেন জেলেনস্কি। এই বৈঠকের ফলাফল যাই হোক না কেন, আমেরিকা ইউক্রেনের পাশে থাকবে, এই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রাখতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। এদিন বৈঠক শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পের হাতে ইউক্রেন প্রেসিডেন্ট একটি চিঠি তুলে দেন বলে খবর। সেই চিঠি আমেরিকার ফার্স্ট লেডির উদ্দেশ্যে জেলেনস্কির স্ত্রী ওলেনা ভলোদিমিরিভনা লিখেছেন বলেই জানা গিয়েছে। যুদ্ধ থামানোর বিষয়ে কি কোনো বার্তা আছে ওই চিঠিতে? সেই প্রশ্ন রয়ে যাচ্ছে।
হাই নিউজ নেটওয়ার্ক। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তবে ওই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করে দিলেন জেলেন্সকি। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। তবে ওই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করে দিলেন জেলেন্সকি। সোমবার ইউরোপের বন্ধুদের নিয়ে সদল বলে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেন্সকি। প্রথমে জেলেন্সকির সঙ্গে একান্ত বৈঠক সারেন ট্রাম্প, পরে ইউরোপীয় নেতারাও যোগ দেন বৈঠকে। দ্বিতীয় বৈঠকটি চলাকালীনই তা মাঝপথে থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN সূত্রের খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন ট্রাম্প। মস্কোর দাবি প্রায় 40 মিনিট ধরে কথা হয়েছে দুজনে, যদিও পরে জানা যায় ত্রিপাক্ষিক বৈঠকের আগে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। ওই দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন শুধুমাত্র জেলেন্সকি এবং পুতিন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে হোয়াইট হাউসের বাইরে জেলেন্সকি জানান, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়াই প্রস্তাব দিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত, তবে ওই বৈঠকের জন্য কোনো আগাম শর্ত চাপানো চলবে না। জেলেন্সকির কথায়, আমি মনে করি নিঃশর্তভাবে আমাদের বৈঠকে বসা উচিত। যুদ্ধ থামানোর এই উদ্যোগকে আরও প্রসারিত করার বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কোনো শর্ত আরোপ করতে চান না, কারণ তিনি শর্ত চাপালে পুতিনও নিজস্ব শর্ত নিয়ে হাজির হবেন। তবে জেলেন্সকি এও স্পষ্ট করে দিয়েছেন, ত্রিপাক্ষিক বৈঠকে তিনি থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি কেমন হয় তার উপর নির্ভর করবে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি। সোমবার জেলেন্সকির সঙ্গে হোয়াইট হাউসে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রধান মার্কো রুটো উপস্থিত ছিলেন বৈঠকে। যুদ্ধ থামানোর প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ইউরোপের বন্ধুদের নিজেদের পাশে পান জেলেন্সকি। জার্মান চ্যান্সেলর বৈঠকে দাবি করেছিলেন, আলোচনার অগ্রগতির জন্য যুদ্ধবিরতিতে রাজি হতেই হবে রাশিয়াকে। তবে জেলেন্সকি এমন কোনো মন্তব্য করেননি। এর আগে গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্প এবং পুতিনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। আলাস্কার বৈঠকে সেই টানাপোড়েন কিছুটা কেটেছে বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকের আগে জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও সেরেছেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ফোনও করেছিলেন জেলেন্সকিকে। ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তখন থেকেই পাওয়া যাচ্ছিল। এবার পুতিন এবং জেলেন্সকির মুখোমুখি বসার সম্ভাবনাও তৈরি হলো। কবে কোথায় বৈঠক হবে তা এখনও স্পষ্ট নয়, তবে জার্মান চ্যান্সেলরের দাবি 2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে রাজি হয়েছেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বলিউডের শোকের ছায়া। সোমবার গভীর রাতে পরলোকের উদ্দেশ্যে রওনা হলেন 3 ইডিয়টস খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার। ফের বলিউডের শোকের ছায়া। সোমবার গভীর রাতে পরলোকের উদ্দেশ্যে রওনা হলেন 3 ইডিয়টস খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার। বলিউড মাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে থানের জুপিটার হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থ প্রবীণ অভিনেতা। 18 আগস্ট সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি, তবে খবর মঙ্গলবার থানেতে অচ্যুত পোদ্দারের শেষকৃত্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। 1980 সালের শেষের দিকে অভিনয় জগতে পা রাখেন অচ্যুত। তবে তার আগে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন অচ্যুত। তারপর ইন্ডিয়ান ওয়েল সংস্থাতেও কাজ করেন তিনি। পরবর্তীতে টেলিভিশনের দৌলতে অভিনয় জগতে পা রাখা। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। ফিল্মি ক্যারিয়ারে 125টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মধ্যে যেমন হিন্দি ছবি রয়েছে, তেমনি মারাঠি ভাষার সিনেমাও রয়েছে। তবে বলিউডে তিনি চেনা মুখ হয়ে ওঠেন পরিচালক বিধু বিনোদ চোপড়ার হাত ধরে, কারণ তার সিনেমাতেই সবচেয়ে বেশি দেখা গিয়েছে অচ্যুত পোদ্দারকে। তার মুখে 3 ইডিয়টস সিনেমার সেই সংলাপ আজও জনপ্রিয়, যেখানে কলেজের শ্রেণীকক্ষে আমির খানের উদ্দেশ্যে তাকে বলতে শোনা গিয়েছিল, कहना क्या चाहते हो। এছাড়াও আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুস্সা কিউ আতা হে, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হাম সাথ সাথ হে, পরিণীতা, লগে রহো মুন্না ভাই, দাবাং 2 থেকে ভেন্টিলেটর।
এক গুচ্ছ বলিউড কমার্শিয়াল হিট ছবিতে দেখা গিয়েছে অচ্যুত পোদ্দারের অভিনয়। মঙ্গলবার তার প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। হাই নিউজ নেটওয়ার্ক। মানব শিশুর জন্ম দেবে রোবট? কল্প বিজ্ঞান নয়, ঘোর বাস্তব। 2026 সালেই আসছে প্রাথমিক ডিজাইন। এই পৃথিবীতে বোধহয় সবই সম্ভব। টেস্ট টিউব বেবি থেকে শুরু করে ইনভিট্রো ফার্টিলাইজেশন, বন্ধ্যাত্ব সংক্রান্ত নানা সমস্যার সমাধান করেছে মানুষ। এবার সেই দিনও খুব বেশি দেরি নেই যেদিন বিশ্বে আসতে চলেছে প্রথম এমন একটি গর্ভধারণ রোবট যা জন্ম দিতে পারবে জীবিত মানব শিশুর। হ্যাঁ, ঠিকই শুনছেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রযুক্তি গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত প্রক্রিয়াটি অনুসরণ করবে। চীনা বিজ্ঞানীরা এই গবেষণার কাজ অনেকটাই সেরে এনেছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে গর্ভস্থ ভ্রূণকে রাখা হবে এক কৃত্রিম ইউটেরাসে এবং তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পৌঁছবে এক টিউবের মাধ্যমে। তবে এই প্রযুক্তিতে কিভাবে ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ঘটবে তা নিয়ে বিজ্ঞানীরা এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আনেননি। এই বিশেষ রোবটটি তৈরি করছে গুয়াংঝু ভিত্তিক কাইওয়া টেকনোলজি, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর ঝ্যাং কিফেং। তিনি একজন গবেষক। যদি গবেষণা সফল হয় তাহলে এই প্রযুক্তি বন্ধ্যাত্বে ভুগছেন এমন দম্পতি কিংবা যারা স্বাভাবিকভাবে নিজের শরীরে গর্ভধারণ করতে চান না তাদের জন্য নতুন আশার দিগন্ত খুলে দিতে পারে। ডক্টর ঝ্যাং দাবি করেছেন প্রযুক্তিটি ইতিমধ্যেই পরিণত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি বলেছেন এখন এটি রোবটের পেটে প্রতিস্থাপন করতে হবে যাতে বাস্তবে মানুষ এবং রোবটের সম্পর্ক স্থাপন সম্ভব হয়। 2026 সালের মধ্যে প্রথম প্রোটোটাইপ বাজারে আনার পরিকল্পনা রয়েছে, যার সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় 1 লক্ষ ইউয়ান, অর্থাৎ প্রায় 14 লক্ষ মার্কিন ডলার। তবে এই প্রযুক্তি ঘিরে শুরু হয়েছে নানা নৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে ভ্রূণ ও মায়ের মধ্যে চিরাচরিত স্নেহের বন্ধনের ভবিষ্যৎ কি হতে চলেছে? ডিম্বাণু ও শুক্রাণুর উৎস কোথা থেকে আসবে? শিশুর মানসিক স্বাস্থ্যেই বা এর প্রভাব কি হবে? তবুও এটি বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী প্রায় 15% দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগে থাকেন। তাদের জন্য এটি নতুন পথ খুলতে পারে। এই ধারণাটি নতুন নয়। এর আগেও 2017 সালে বিজ্ঞানীরা একটি পরীক্ষায় প্রিম্যাচিওর ভেড়াকে কৃত্রিম অ্যামনিওটিক তরলে ভরা বায়ো ব্যাগে বড় করেছিলেন। বর্তমানে ডক্টর ঝ্যাংয়ের দল গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষের সঙ্গে নীতি ও আইনগত কাঠামো নিয়ে আলোচনায় রয়েছে, যাতে প্রযুক্তি শুরু হওয়ার আগেই নৈতিক ও আইনি প্রশ্নগুলোর সমাধান করা যায়। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল আয়োজন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আয়োজক এফএসডিএল এর দ্বন্দ্ব চলছে। এই নিয়ে আগামী 22 আগস্ট নতুন কোনো নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আইএসএল আয়োজন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আয়োজক এফএসডিএল এর দ্বন্দ্ব চলছে। এফএসডিএল জানিয়েছে চুক্তি নবীকরণ না হওয়া পর্যন্ত তারা আইএসএল স্থগিত রাখছে। এই নিয়ে আগামী 22 আগস্ট নতুন কোনো নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। সেদিন দুপুর 2টোয় চুক্তি সমস্যা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আইএসএল আয়োজন নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অতুল চন্দরকরের বেঞ্চের কাছে আবেদন করেন আদালত বান্ধব গোপাল শঙ্কর নারায়ণ। সুপ্রিম কোর্ট জানিয়েছে ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া প্রশাসন বিলকে মাথায় রাখা হয়েছে। এই ব্যাপারে সব পক্ষের মতামত শুনতে চায় তারা। বিচারপতি নরসিমা জানিয়েছে রায় ঘোষণার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তখন ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার জানান গত সপ্তাহে জাতীয় ক্রীড়া নীতি পাশ হয়েছে। সংবিধান চূড়ান্ত হওয়ার আগে সেটি নিয়ে বিবেচনা করা হবে কিনা। বিচারপতি নরসিমা জানান শীর্ষ আদালত ইতিমধ্যেই বিল পরীক্ষা করে দেখেছে এবং খসড়া সংবিধানে প্রয়োজনীয় বদল করেছে। এবার সব পক্ষের মতামত শুনতে চায়। আদালত বান্ধব শঙ্কর নারায়ণ জানান কয়েক মাস ধরে ফুটবলারেরা বেতন পাচ্ছেন না। লিগের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ ফেডারেশন এবং এফএসডিএল এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়নি। তিনি জানান যেহেতু চুক্তির মেয়াদ এখনও রয়েছে তাই এফএসডিএল কে তা পালন করতে হবে এবং আইএসএল আয়োজনের প্রস্তুতি নিতে হবে। যদি তা না করে তাহলে সুপ্রিম কোর্ট ফেডারেশনকে নির্দেশ দিতে পারে চুক্তি বাতিল করার। সেক্ষেত্রে টেন্ডার ডেকে নতুন সংস্থাকে আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে। আইএসএল না হলে বিভিন্ন ক্লাবের ফুটবলারেরা বেতন পাবে না। ফিফার শাস্তিও পেতে পারে ফেডারেশন।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।